আমার পরের বক্তা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। শুভ সন্ধ্যা। আজকের সভার যে বিষয় সেটাকে একটু চেঞ্জ করে সুমনের পারমিশন নিয়ে বলতে চাই, ভোটার হলো বাংলাদেশি, রাজ্যে খোলা দ্বার। আমাদের মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে মঞ্চ থেকে বলেছিলেন কেউ ঠকঠক করলে দরজাটা খুলে দেবেন। বাংলাদেশি ভোটারদেরই জন্য মমতার ছলাকলার ভার। বাঙালি বলে মিথ্যাচার, ভোটের জন্য চাল। নিরাপত্তা রইল না আর, তৃণমূল সরকারটাই জাল। আজকে অনুপ্রবেশকারী এই বিষয় নিয়ে আজকের যে সন্ধ্যা অনুষ্ঠান এবং এই যুক্তিতর্কের অনুষ্ঠান, সেই বিষয় নিয়ে বলতে গিয়ে প্রথমে বলি যে গিরগিটির কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এমন একটি জিনিস যে তাদের স্কিনে একটি ইনসেক্ট, যার স্কিনে বিশেষ রকমের সেল বা কোষ যাকে বলা হয় ক্রোম্যাটোফোর, সেই ক্রোম্যাটোফোরের দ্বারা এই গিরগিটিরা রং বদলাতে পারে। পরিবেশ, তাপমাত্রা এবং মেজাজ তার সঙ্গে সামঞ্জস্য রেখে গিরগিটি রং বদলায়। কিন্তু আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলবো, সেও এক ধরনের গিরগিটি বলতে পারেন, যিনি গিরগিটির থেকেও দ্রুত রংটা বদলাতে পারেন। একটু শোনাবো তার বক্তব্য। It has become a disaster now, and resulting in which, sir, you will see the name of the Bangladesh voter list and the Indian voter list both are with me, sir. That's why I would like to request you, sir. It's a very serious matter, and when this matter will be বুঝতেই পেরেছেন আমি কার কথা বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2006 সাল 4 অগস্ট লোকসভাতে বক্তব্য রাখতে গিয়ে উনি বলেন যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা সংখ্যালঘুর রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন, এবং উনি এটাও বলেন যে উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদে ভোটের তালিকায় এই অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে এবং সরকারের, উনি বলেন সরকারকে এর পদক্ষেপ নেওয়ার জন্য। সেই দিনের বিরোধী নেত্রী আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 180 ডিগ্রি কথার চেঞ্জ হয়ে গেছে। যিনি প্রতিবাদ করেছিলেন, আজকে দেখা যাচ্ছে যে তিনি ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে বলছেন যদি এসআইআর হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই, মাননীয় 2006 সালে অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী যে ভাষায় কথা বলতো, আজকেও নিশ্চয়ই সেই একই ভাষায় কথা বলে। মানে 2005 থেকে 2025 যত অনুপ্রবেশকারীরা ঢুকেছে এই বাংলায়, আপনারা ঢুকিয়েছেন, তার আগে বামফ্রন্ট সরকার, তারা ওই বাংলা ভাষাতেই কথা বলে। এবং মমতা ব্যানার্জি 2005 সালে আপনি বলেছিলেন যে অনুপ্রবেশকারীদের সংখ্যা 1 কোটি, এবং 2016 সালে তখনকার আইনমন্ত্রী তিনি এক বিবৃতি দিয়েছিলেন যে সংখ্যাটা 1.5 কোটি। আজকে 2025-এর মাঝামাঝি দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে আজকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী, যার 1 কোটি 1.5 কোটি ছিল 2016 সালে, আজকে সেই সংখ্যা কততে দাঁড়িয়েছে। দেখুন, রাজনীতিতে আমাদের একটা দল আসবে, আরেকটা দল যাবে, জয় পরাজয়, হার জিত, এটা তো গণতন্ত্রের অংশ। কিন্তু নিজস্ব রাজনৈতিক এজেন্ডার জন্য বাংলার মানুষের বা দেশের মানুষের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলা, কম্প্রোমাইজ করা দেশের সিকিউরিটি, এটা বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ চিন্তা করতে শুরু করেছেন যে সেটা কি করে সম্ভব, সেটা মানা যায় কি না। আজকে
এই মমতা ব্যানার্জির সরকার, এই তৃণমূলের সরকার, আমার আগের বক্তা ভাই দেবাংশু বলছিলেন অনেক কথা, কিন্তু একবারও বললেন না দেবাংশু যে 500 কিলোমিটার জমি এখনো বিএসএফ, তাকে কিন্তু আপনারা জমি দেননি। তাই এত যে প্রশ্ন করছেন না যে কোথা থেকে অনুপ্রবেশকারী ঢুকছে, 500 কিলোমিটার জমি মানে ইন্টারন্যাশনাল ফেন্সিংয়ের জমি এখনো দেওয়া হয়নি। তাই এখানে খুব ইজিলি বলা যেতে পারে যে কিভাবে অনুপ্রবেশকারীরা ঢুকছে। আমি প্রশ্ন করতে চাই আমার আগের বক্তাদের কাছে বা যারা এখানে রয়েছেন, যে সাদ আলী আনসারুল বাংলার এক জঙ্গি, তার 2টো ভোটার কার্ড 2 জায়গাতে ভোট দিয়েছে, কে বানিয়ে দিল? আজকে নাজিয়া শেখ বাংলাদেশের নাগরিক, এখানে এসে নাম বদলে লাভলি খাতুন মালদাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে গেছেন। গোসাবাতে উত্তম সর্দার প্রায় 4000 জাল বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট বানিয়েছে। এত বড় লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীকে ঢোকানো হচ্ছে, পুলিশ প্রশাসন আপনার স্টেট আইবি কিছু জানে না। মুখ্যমন্ত্রী কাছে আমি প্রশ্ন রাখতে চাই, রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড আপনার পুলিশ আর প্রশাসন, এভরিবডি ইজ হ্যান্ড ইন গ্লাভস। একটা গ্রাম পঞ্চায়েতে যদি 4000 জালি বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট তৈরি হয়, তাহলে বুঝতে পারছেন যে সারা পশ্চিমবঙ্গে তার সংখ্যাটা কত হবে। যখন শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা সব ভেঙে পড়েছে, আমি আলাদা করে বলছি না, এটা আপনারা সবাই জানেন, তখন এক নতুন ন্যারেটিভ, বাংলা ও বাঙালি অস্মিতা, এটা খুব সুন্দরভাবে ভাসিয়ে দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কোন বাংলা বাঙালির কথা বলছেন? রাজেশ তাপস দাড়িভিটের বাংলার টিচার চেয়েছিল দেবাংশু, তাকে উর্দুর টিচার দেওয়া হয়েছিল, প্রতিবাদ করেছিল। মমতা ব্যানার্জি আপনার পুলিশ তাদেরকে গুলি করে মারে। আপনি কোন বাংলা বাঙালির কথা বলছেন? গতকাল বীরভূমে আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু নিয়ে হেঁটেছেন, কিন্তু তার কিছু কিলোমিটার দূরে কবিগুরুর ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আপনাদের ওখানকার জমি মাফিয়া ধূলিসাৎ করে দিল, আপনি কিন্তু কিছু করেননি। আপনি কোন বাঙালি অস্মিতার কথা বলছেন? যখন ওই অনুব্রত মণ্ডল অশ্রাব্য ভাষায় আপনার পুলিশ তার মাকে, তার স্ত্রীকে গালাগাল দেয়, তাকে কিন্তু আজ অব্দি অ্যারেস্ট হয়নি, আপনি তার সাথে গিয়ে কাল কথা বলেছেন। আপনি কোন বাংলা বাঙালির কথা বলছেন যেখানে মুর্শিদাবাদে আপনার দলের জিহাদিরা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মারে? আমরা শ্রীনাথ বহুরূপীর গল্প শুনেছি, কিন্তু আরেক বহুরূপী, ববি বহুরূপীর একটা কথা শোনাবো। উনি বলছেন, ऐसा एक दिन आएगा इंशाअल्लाह जब बंगाल के आधा पॉपुलेशन उर्दू बोलेगा। এরা হচ্ছে মমতা ব্যানার্জির বহুরূপীর দল, এরা হচ্ছে গিরগিটির দল। বাংলার মানুষ এদেরকে চিনে রাখুন। আসলে বাংলা ভাষার আড়ালে তারা ইসলামিক মৌলবাদী শক্তির কাছে মাথা নত করেছেন, নিজেদের বিক্রি করে দিয়েছেন, কমপ্লিটলি আত্মসমর্পণ করেছেন শুধু ভোট ব্যাংকের জন্য। আজকে সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডা চরিতার্থ করার জন্য আমরা দেখতে পেলাম, একদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটি টুইট করলেন, একটি বাঙালি পরিবার, তাদেরকে মারধর করেছে দিল্লি পুলিশ, তার বাচ্চাকেও নাকি ছাড়া হয়নি। এত মিথ্যে কথা বলেন কি করে? সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ সেটার মমতা ব্যানার্জির যে মিথ্যাচার সেটা এক্সপোজ করে দিলেন, বললেন এরকম কোনো বিষয় নয়, তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। এবং তৃণমূলের নেতারা মালদা থেকে কিভাবে এই মিথ্যাচার সারা পশ্চিমবঙ্গে ছড়িয়েছে সেটা উনি এক্সপোজ করে দিলেন। মমতা ব্যানার্জি, আপনি কিন্তু ক্ষমা চাননি, হয়তো ব্যস্ত, অন্য আরেকটা কোনো নতুন কিছু প্লট হয়তো কনস্পায়ার করছেন কিভাবে এই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের রক্ষা করতে হয়। বলা হচ্ছে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যে নাকি
বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে। আচ্ছা বলুন তো, তামিলনাড়ুতে কি বিজেপির সরকার আছে? পাঞ্জাবে সেখানে কি বিজেপির সরকার আছে? কেরালাতে সেখানে তো বিজেপির সরকার নেই, যদিও আমার ছোট ভাই সৃজন বলবেন সেখানে বামফ্রন্টের সরকার। এবং আমি ভাই সৃজনের কাছে জানতে চাইব, উনি নিশ্চয়ই বলবেন যে কদিন আগে 27 জনকে এই পিনারাই বিজয়নের সরকার পুলিশ তাদেরকে ধরা হয়েছিল অনুপ্রবেশকারী। কেন ধরা হয়েছিল এটা আমি অবশ্যই সৃজন ভাইয়ের কাছে জানতে চাইব। যদিও বা সৃজন ভাইদের দলে গাজার মানুষের সুরক্ষা বা তাদের অধিকার অনেক বেশি ইম্পর্ট্যান্ট বাংলার মানুষের সুরক্ষা থেকে। বাট যাই হোক, কদিন আগে বম্বে হাইকোর্ট অবশ্য সিপিএমের যে দেশপ্রেম, যে সুরে তারা কথা বলে, তার ভালোভাবে তার অর্ডারে ভালোভাবে শিক্ষা দেওয়া হয়েছে। বাট যাই হোক, মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের মধ্যে গুলিয়ে দিতে চাইছেন। নিজস্ব এজেন্ডা, 8 মাস বাদে ভোট, বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে যে এই দুর্নীতিগ্রস্ত অত্যাচারী সরকারকে আর রাখা যাবে না। এবং সেখানে আবার নতুন করে বাংলা বাঙালি অস্মিতা নিয়ে এই সরকার নেমে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষ তো কোনো ধর্মশালা নয়, আমার পশ্চিমবঙ্গ কোনো হোটেলও নয় যে যাকে খুশি আপনি ঢুকিয়ে দেবেন, জমি দেবেন না বিএসএফকে। বলছিলেন না যে আমার আগের বক্তা বলছিলেন উত্তম ব্রজবাসীর কথা বললেন, অঞ্জলি শীলের কথা বললেন। অঞ্জলি তো বলেছেন যে আমার কাছে তো কোনো নোটিশই আসেনি। এবং আমার আগের বক্তা দেবাংশু বোধহয় জানেন না যে 4 ফেব্রুয়ারি 2025 আসাম সরকার থেকে যে নোটিফিকেশন এসেছে যে কোচ এবং রাজবংশীদের টাচ করা যাবে না। হয়তো উনি জানেন না, তাই জন্য এই কথাটা বলেছেন। গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত ডেসপারেট হয়ে গেছেন, উনি বিএলওদের অ্যাটাক করছেন। উনি বলছেন, হুমকি দিচ্ছেন। অবশ্য হুমকি ছাড়া এই তৃণমূল দল বাংলার মানুষকে তো আর কিছু দেয়নি। থ্রেট কালচার আর হুমকি শ্রী, এত শ্রী আছে না, তার মধ্যে হুমকি শ্রী আমরা পেয়েছি। বিএলওদের বলা হলো যে ইলেকশন কমিশন তোমাদের একদিন দেখবে, বাকি তো রাজ্য সরকারের আন্ডারে থাকতে হবে। আপনার অসুবিধা কোথায় মমতা ব্যানার্জি? আপনার সরকার তো আর থাকছে না। সুতরাং বিএলওরা মোদী সরকার বা বিজেপি সরকারের নেতৃত্বে এখানে কাজ করবে। আর যেখানে ইলেকশন কমিশন তাদের এই ট্রেনিং দিচ্ছে, সেখানে আপনার বলার তো কোনো এখতিয়ারই নেই। কিন্তু আমরা বুঝতে পারছি আপনি কতটা ডেসপারেট হয়ে গেছেন যে মঞ্চ থেকে আপনি হুমকি অবধি দিতে ছাড়লেন না। এসআইআর হবে, এখানে উপস্থিত আমার অন্য দলের যারা রয়েছেন, এসআইআর হবে বাংলার মানুষের জন্য। বাংলার হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিশ্চান হোক, পার্সি হোক, জৈন হোক, যারা বৈধ নাগরিক তারা অবশ্যই ভোট দেবেন, তাদের কোনো ভয় নেই, তারা অবশ্যই এখানে থাকবেন। কিন্তু আবারও বলবো যে যারা অন্য দেশ থেকে এসেছে, আমার হিন্দু ভাইয়ের আবাস যোজনার বাড়িটা আপনি তাকে দিয়ে দেবেন। আমার মুসলমান ভাইয়ের যে শৌচালয় পাওয়ার কথা, সেই শৌচালয়টা আপনি তাদের দিয়ে দেবেন। ভোট ব্যাংকের রাজনীতি করবেন আর এসআইআর হতে দেবেন না, হুমকি দেবেন। এক সময় আপনিই বলেছিলেন যে দরকার, আবার আজকে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে আপনিই বলছেন যে না, এসআইআর হতে দেব না, ইলেকশন কমিশন অফিস ঘেরাও করা হবে। এটা তো আমরা হতে দেব না। দেখুন, এই পেটি পলিটিক্স মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যেটা শুরু করেছেন, আপনি জঙ্গিদের পরিচয়পত্র বানিয়ে দেবেন আর আইসিস, আল কায়দা, আনসারুল বাংলা আর জামাতুল মুজাহিদ্দিন এইখানে গ্রেটার ইসলামিক বাংলাদেশ বানাবার ষড়যন্ত্র করবে। আপনার সরকার মাথা নত করবে আর সারা ভারতবর্ষে বাংলা থেকে জঙ্গি নাশকতা হবে, বোম ব্লাস্ট হবে খাগড়াগড়ের মতো, নদিয়ার মতো, কালিয়াগঞ্জের মতো, ব্যারাকপুরের মতো। এটা তো আমরা হতে দেব না। আমার পশ্চিমবঙ্গের মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায়। আমাদের এখানে যে পরিষেবা, আমরা সেই পরিষেবা আমাদের এখানকার
যারা নাগরিক শুধু তারাই পাবে, বাইরের লোকরা নয়। আমি একটি কবিতা দিয়ে শেষ করতে চাই। বাংলা ভাষায় ঢেকে রাখে বেআইনি পরিচয়, বাংলা ভাষায় ঢেকে রাখে বেআইনি পরিচয়, তৃণমূলের আশীর্বাদ তাতেই মেলে আশ্রয়। নাগরিকের ছেলেটি ঘুরে মরে কাজের খোঁজে, অপরিচিত মুখ পায় কাগজ নৌকা ভেসে সোজে। বাঙালির নাম নিয়ে চালায় দেশ বিরোধী খেলা, ভোটের লোভে দলটা যেন বিশ্বাসঘাতকের মেলা। চিনে নাও, হ্যাঁ চিনে নিন, বাংলার মানুষ চিনে নিন, এই গিরগিটির দলকে চিনে নিন, এই বহুরূপীদের চিনে নিন। চিনে নাও সেই মুখগুলো যারা ছদ্মবেশে ভাই শ্যামাপ্রসাদের বাংলাতে বাঁচুক আত্মমর্যাদায়। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ অগ্নিমিত্রা। দেখুন, কবিতা আমার এমনিই ভাল লাগে, তারপরে যদি এই মঞ্চে একটা কবির লড়াই ধরনের কিছু হয় তাহলে আর বাড়তি আকর্ষণ তো বটেই। আমি বলছি এমনিতে ছোটোখাটো ছড়া একেবারে দুর্বার গতিতে, মানে বন্দুকের ছড়ার গতিতে যদি মৌখিকভাবে পরস্পরের দিকে এনারা ছোঁড়াছুঁড়ি করেন, আমার তাতে অন্তত কোনো আপত্তি নেই। উইথ আ ভেরি সিরিয়াস নোট, দাড়িভিটের কথা অগ্নিমিত্রা বললেন, কিন্তু এটাও পাশাপাশি আমি মনে করিয়ে দেব যে 2018 ওই তাপস বর্মন এবং রাজেশ সরকার তাদের পরিবার বিচার চেয়েছিল, সেই বিচারের দায়িত্ব কলকাতা হাইকোর্ট দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-কে। এই সম্প্রতি জুন মাসে এসে কলকাতা হাইকোর্টকে চূড়ান্ত তিরস্কার করে এনআইএ-কে মাননীয় বিচারপতিকে বলতে হলো যে তদন্তের কোনো অগ্রগতি নেই। কোর্টের ওপর নিজেদের ভাবছেন, কোর্ট কিন্তু তৈরি আছে, কোর্টের ওপর নিজেদের ভাবলে তার ফল আপনাদের ভুগতে হবে। প্রায় এই ধরনের তীব্র তিরস্কার কলকাতা হাইকোর্টকে করতে হলো কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে। কেন? তার কারণ রাজনৈতিক মঞ্চে এই তাপস এবং রাজেশকে এত ব্যবহার করা হয়, কিন্তু তাদের পরিবারগুলো যে ন্যায় বিচার থেকে এখনও কত দূরে আছে সেটা হাইকোর্টের মাননীয় বিচারপতির এই ভৎসনা থেকে পরিষ্কার বোঝা যায়। সুতরাং পাশাপাশি এইটাও বলতে হবে। বাঙালি অস্মিতার কথা হলো, হ্যাঁ 2002 গুজরাট দাঙ্গার পর বিজেপির পরের নির্বাচনে প্রধান ইস্যু ছিল কিন্তু গুজরাটি অস্মিতা। এই গত বছর, এক বছর আগে যে উড়িষ্যায় ক্ষমতায় এলো বিজেপি সরকার, সেখানেও কিন্তু উড়িয়া অস্মিতাকে সামনে রেখে আনা হয়েছিল। কিন্তু আমার বক্তব্য যে এই অস্মিতাকে ব্যবহার করার সুযোগ তৃণমূল কংগ্রেসকে দেয়া হচ্ছে কেন? আমার সমস্ত বিজেপির নেতানেত্রীর কাছে পরিষ্কার প্রশ্ন থাকবে যে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে বাংলাভাষীদের অত্যাচারের একটা ঘটনাও সামনে এলে কেন এই রাজ্যের বিজেপির প্রতিনিধিরা সঙ্গে সঙ্গে সেই সব রাজ্যে ছুটে যাবেন না? কেন ন্যায্য কারণেই পশ্চিমবঙ্গে আসা ওই জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন কিংবা নানাবিধ সংসদীয় টিম সেই সব রাজ্যে ছুটে গিয়ে বাঙালি নিগ্রহের অভিযোগ যারা করছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলবে না, দেখা করে প্রয়োজনে অন্তত আশ্বস্ত করবে না? হ্যাঁ, এক্ষুনি আপনারা বলবেন এবং সঠিক বলবেন যে জল মেশানো খবর তো আসছে, কিন্তু তারা গিয়ে সেই বেনো জলকে আলাদা করছেন না কেন? কেন? আমি যদি ধরে নিই যে তৃণমূল রাজনৈতিকভাবে বাঙালি অস্মিতাকে জাগ্রত করার চেষ্টা করছে, তাহলে সেই রাজনৈতিক উদ্দেশ্য বিজেপি সেইখানে না গিয়ে, প্রতিনিধি দল না পাঠিয়ে, একজন যদি নিগৃহীত হন তার প্রতিবাদে না দাঁড়িয়ে কার্যত তৃণমূলের সুবিধা করে দিচ্ছেন। এটা তো ঠিকই দেবাংশু উল্লেখ করেছিল যে যখন কৈলাস বিজয়বর্গীয় চিঁড়ে খেতে দেখে বাঙালি শ্রমিক নির্ধারণ করেন, কিংবা পরেশ রাওয়াল কুৎসিতভাবে বাঙালির মাছ ভাজাকে কটাক্ষ করেন, তখন কেন এ রাজ্যের বিজেপি নেতানেত্রীরা মুখে সেলাই করে থাকে? কেন এ দেশের শাসক শুধু ধর্ম পরিচয়ের ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী আর কাউকে শরণার্থী বলে দাগিয়ে দেবে? বরং আমরা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত গত 19শে মে তামিল উদ্বাস্তুদের নিয়ে একটা মামলায় যা বলেছেন তাকে মান্যতা দেব না। তিনি বলেছেন যে ভারত কি গোটা বিশ্বের উদ্বাস্তুদের আশ্রয়স্থল হয়ে উঠেছে? আমাদের দেশেই জনসংখ্যা 140 কোটির বেশি। এই দেশ কোনো ধর্মশালা নয় যে গোটা বিশ্বের শরণার্থীদের এই দেশে আশ্রয় দিতে হবে। এখানে কেউ আসবেন আর থেকে যাবেন, এটা চলতে পারে না। আমাদের কি এখনও এটা ভেবে দেখার সময় আসেনি?